আসসালামু আলাইকুম। লার্নিফাই তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা এসএসসি 2024 পরীক্ষার্থী, আমরা লার্নিফাই থেকে ঈদের পর আবার ক্লাস শুরু করেছি। তোমরা যারা আমাদের নিয়মিত স্টুডেন্ট তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। আমাদের লাইভ ক্লাসে যারা অংশগ্রহণ করছো তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, লার্নিফাইয়ের হোয়াটসঅ্যাপ গ্রুপে এসএসসি 2025-এর যে গ্রুপটা আছে, এই গ্রুপে তোমরা যারা অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলেছো, তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে তোমরা আমাদের এই লাইভ ক্লাসগুলোতে দ্রুত অংশগ্রহণ করো, ঠিক আছে? এবং তোমরা তোমাদের ফ্রেন্ডদের মধ্যে মূলত আমাদের এই লাইভ ক্লাসগুলো শেয়ার করো, যেন আমরাও মূলত অনুপ্রাণিত হতে পারি তোমাদের এই এসএসসির ভালো রেজাল্টগুলোর সঙ্গে থাকতে পেরে, বা ভালো কিছু একটা আমরা আশা করি সবাই তোমাদের কাছ থেকে। তো এখানে তোমরা যারা আমাদের গ্রুপে আছো, তোমরা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো, তোমরা দ্রুত আমাদের লাইভ ক্লাসগুলোতে অংশগ্রহণ করো, লাইভ ক্লাসটাতে অংশগ্রহণ করো এবং তোমাদের ফ্রেন্ডদেরকেও ইনভাইট করো আমাদের ক্লাসে অংশগ্রহণ করার জন্য। আচ্ছা, একটা বিষয় ভাইয়া খেয়াল করি, সেটা হচ্ছে আমাদের এসএসসি 2025-এর লাইভ গ্রুপটাতে তোমরা অনেকে রেজিস্ট্রেশন করেছো, অনেকেরই রেসপন্স আমরা পাই গ্রুপের মধ্যে। আবার অনেকেই দেখা যাচ্ছে অতটা অ্যাক্টিভ থাকো না, অনেকেই অনেকের প্রবলেম শেয়ার করো। তো এখানে আমরা একটা বিষয়ে একটু তোমাদেরকে বলি, সেটা হচ্ছে তোমরা যদি তোমাদের প্রবলেমগুলো বা তোমাদের কোন সাবজেক্টের ক্লাসটা একটু বেশি দরকার, বা কোন সাবজেক্টের কোন টপিকগুলোর ক্লাসগুলো আগে নিলে, যেহেতু তোমাদের সামনে প্রি টেস্ট নিলে বা সলভ করে দিলে তোমাদের জন্য বেস্ট হবে, তোমরা যদি একটু আমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আছো তারা যদি জানাই দাও, অথবা আমাদের লার্নিফাইয়ের পেজে যদি তোমরা আমাদেরকে জানাই দাও, তাহলে দেখা যাচ্ছে যে আমরা তোমাদের ওই ক্লাসগুলো খুব বেশি করে দেওয়ার চেষ্টা করবো আর কি, এবং তোমাদের ভাইয়েরা অনেক বেশি অনুপ্রাণিত হবেন, ঠিক আছে? তো তোমরা কে কোথা থেকে দেখছো কাইন্ডলি একটু আমাকে কমেন্ট বক্সে জানাবা। এবং তোমরা যদি কেউ পরবর্তীতে আমাদের এই রেকর্ডিং ক্লাসটাও যদি দেখে নাও, তাহলে অবশ্যই আমাদের ওই ক্লাসের কমেন্ট সেকশনে তোমরা জানাই দিবা যে তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে কিনা, বা আরও কি কি ভাবে তোমাদেরকে হেল্প করলে তোমাদের জন্য ভালো হতো আর কি, এটা একটু কাইন্ডলি আমাদেরকে জানাবা, ঠিক আছে ভাইয়ারা? আচ্ছা, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ না, এটা একটু আমাকে কাইন্ডলি জানাও। আমরা গত ক্লাসে বায়োলজির যে লাস্ট ক্লাস করেছিলাম ঈদের আগে, ওই ক্লাসে মূলত আমরা চ্যাপ্টার 2 শুরু করেছিলাম। এবং চ্যাপ্টার 2 এর মধ্যে আমরা শুরুতে যে টপিকগুলো ছিল, যেমন তোমাদের কোষ প্রাচীর ছিল, তারপরে হচ্ছে সাইটোপ্লাজম ছিল, দেন প্রোটোপ্লাজম ছিল, এবং এর সঙ্গে আমরা মাইটোকন্ড্রিয়ার গঠন এবং প্লাস্টিডের গঠনগুলো নিয়েও আলোচনা করেছিলাম, ঠিক আছে? সো এখানে মাইটোকন্ড্রিয়া কিন্তু সাইটোপ্লাজমিক অঙ্গাণু ছিল, প্লাস্টিডও সাইটোপ্লাজমিক অঙ্গাণু ছিল। সো আজকে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, আদার্স অন্যান্য অঙ্গাণুর পরে যে অঙ্গাণুগুলো বাকি আছে, আমরা ওইখান থেকে ইনশাল্লাহ আমাদের ক্লাসগুলো শুরু করব। তো এখানে যদি তোমাদের কিছু কনফিউশন কাজ করে, কাইন্ডলি একটু আমাকে কমেন্ট সেকশনে জানাই দিবা, ঠিক আছে ভাইরা? আচ্ছা, এখন একটু খেয়াল করি আমরা আমাদের প্লাস্টিডের পরে যে টপিকটা ছিল, ওই টপিকের মধ্যে প্রথম যেটা টপিক প্লাস্টিকের পরে যেটা, সেটা হচ্ছে গলগি বডি। অধ্যায় 2, এটা আমরা সবাই জানি, অধ্যায় 2 এই জীববিজ্ঞান। প্লাস্টিডের পরে যে টপিকটা সেটা হচ্ছে আমাদের গলগি বডি। হ্যাঁ, তো একটু খেয়াল করো, গলগি বডিটা আমরা একটু সহজে বোঝার ট্রাই করবো। হ্যাঁ, গলজি বডি আর গলগি বডি বা গলগি বস্তু যাই বলো না কেন,
তো মনে রাখবা যে 1898 সালে এই গলগি বডিটা 1898 সালে বিজ্ঞানী ক্যামিলো গলগি, ঠিক আছে, বিজ্ঞানী ক্যামিলো গলগি সর্বপ্রথম বেড়াল এবং প্যাঁচা, মনে রাখবা আমরা প্যাঁচা সবাই চিনি, ক্যামিলো গলগি সর্বপ্রথম 1898 সালে বিড়াল এবং প্যাঁচার যে স্নায়ুকোষ আছে ওই স্নায়ুকোষের মধ্যে মূলত এই গলগি বডিটা তিনি ফার্স্ট পর্যবেক্ষণ করেছিলেন, ঠিক আছে, এবং পরবর্তীতে তার নাম অনুসারেই ওই বস্তুগুলোর নামকরণ করা হয় গলগি বডি বা গলগি বস্তু। তো ওই ক্যামিলো গলগি যে অঙ্গাণুগুলো অবজার্ভ করেছিলেন বা পর্যবেক্ষণ করেছিলেন, এই গলগি বডিটা প্রধানত প্রাণীকোষের মধ্যে দেখা যায়, সবচেয়ে বেশি দেখা যায় ভাইরা প্রাণীকোষের মধ্যে, ঠিক আছে। তবে কিছু কিছু উদ্ভিদ কোষের মধ্যেও এই গলগি বডিটা দেখা যায়। আমরা গলগি বডি সম্বন্ধে সবাই জানি, মোটামুটি ফিগারটাও আমরা জানি। এই ধরনের একটা ফিগার আমরা সবাই বইয়ের মধ্যে দেখেছি বা বইয়ের মধ্যে অনেকভাবে লেবেলিং করা আছে। তো এখানে একটা বিষয় খেয়াল করে দেখবা যে তোমাদের বইয়ের মধ্যে এই গলগি বডির মূলত 3টা অংশ মার্ক করা আছে। একটা হচ্ছে সিস্টার্নি, এটাকে মেইনলি বলা হচ্ছে সিস্টার্নি। দেন হচ্ছে এটা হচ্ছে মার্ক করা আছে বৃহৎ ভেসিকল নামে। এবং এখানে এটাকে মার্ক করা আছে হচ্ছে ক্ষুদ্র ভেসিকল নামে। সো এই 3টা অংশ তোমাদের বইয়ের মধ্যে মার্ক করা আছে। বাট একটু মনে রাখবা যে এই গলগি বডিটার উপস্থিতিটা আমাদের প্রাণীকোষের মধ্যে ম্যাক্সিমাম দেখা দেয়, তবে কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রেও মূলত এই গলগি বডিটা অবজার্ভ করা যায়। তো এই গলগি বডিটার প্রধান যে কাজগুলো, গলগি বডি কিন্তু অনেক কাজ করে থাকে, ঠিক আছে। এই গলগি বডির মধ্যে আমরা যদি কোনো কাজ একটু ভালোভাবে মার্ক করতে চাই, তাহলে গলগি বডির প্রথম কাজটা তোমাদের বইয়ের মধ্যে এভাবে বলা আছে যে উৎসেচক এর মধ্যে পানির বিয়োজন ঘটাতে কাজ করে। মানে হচ্ছে উৎসেচক মানে হচ্ছে এনজাইম, আর হরমোনের বাংলা হচ্ছে প্রাণরস। আর আমরা সবাই জানি যে উৎসেচক কি এনজাইম, তো আর হরমোনের বাংলা হচ্ছে প্রাণরস। তো ওই উৎসেচকের মধ্যে পানির পরিমাণটা কমিয়ে ওই উৎসেচকের ঘনত্বটা বৃদ্ধি করতে কাজ করে থাকে হচ্ছে এই গলগি বডি। ওকে, 2 নম্বর হচ্ছে আমাদের বডিতে বিভিন্ন ধরনের হরমোন গ্রন্থি থেকে হরমোন নিঃসরণের সঙ্গে কাজ করে থাকে এই গলগি বডি। তার মানে হচ্ছে আমি কাজ পাচ্ছি হচ্ছে 1 নম্বর যে উৎসেচক বা এনজাইম থেকে পানির পরিমাণ কমায়। 2 নম্বর হচ্ছে আমি একটু লিখে দিই তাহলে মনে হয় একটু ভালো হবে তোমাদের। 1 নম্বর হচ্ছে এনজাইম থেকে উৎসেচক থেকে পানি বিয়োজন ঘটায়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে অনেক কাজ আছে ভাইয়া, তোমাদের এসএসসি লেভেলে জাস্ট কিছু কাজ করলে তোমাদের জন্য ভালো হবে, ঠিক আছে। এনজাইম থেকে পানির পরিমাণ কমায়, দেন হচ্ছে বিভিন্ন ধরনের হরমোন নিশ্চিত করার সঙ্গে সম্পৃক্ত থাকে, ঠিক আছে, হরমোন নিশ্চিত করার সঙ্গে সম্পৃক্ত থাকবে। তারপরে হচ্ছে আমাদের বডিতে প্রোটিন সঞ্চয়ের সঙ্গে সম্পৃক্ত থাকে, প্রোটিন সঞ্চয়ের সঙ্গে সম্পৃক্ত থাকে হচ্ছে এই গলগি বডি। ওকে, এবং একটা বিষয় মনে রাখবা যে এই গলগি বডিটা মূলত উদ্ভিদ দেহের মধ্যে পলিস্যাকারাইড সংশ্লেষণ করে। গলগি বডি কি করে? উদ্ভিদ দেহের মধ্যে পলিস্যাকারাইড সংশ্লেষণ মানে তৈরি করা, পলিস্যাকারাইড উৎপাদনের সঙ্গে সম্পৃক্ত থাকে। আমরা যদিও বললাম যে এই গলগি বডিটা ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রাণীর
বডিতে দেখা যায়, বাট কিছু কিছু উদ্ভিদের মধ্যেও এই গলগি বডিটা থেকে পলিস্যাকারাইড সংশ্লেষণ করে বা তৈরি করে, হ্যাঁ, তৈরিতে সম্পৃক্ত থাকে। সেজন্য আমাদের এই গলগি বডিটাকে পলিস্যাকারাইডের ফ্যাক্টরি বলা হয়, ঠিক আছে। আমাদের এই গলগি বডিটাকে পলিস্যাকারাইড বা কার্বোহাইড্রেটের ফ্যাক্টরি বলা হয়। কারণ একটু মনে রাখবা যে কার্বোহাইড্রেটের ফ্যাক্টরি বলা হয় এই গলগি বডিকে। কোন ক্ষেত্রে? উদ্ভিদের ক্ষেত্রে। তার মানে হচ্ছে উদ্ভিদ কোষের ক্ষেত্রে কার্বোহাইড্রেটের ফ্যাক্টরিকে এই গলগি বডি। সো এই ফাংশনগুলো কেন একটু মনে রাখবো আমরা, যে গলগি বডি 1898 সালে বিজ্ঞানী ক্যামিলো গলগি বেড়াল এবং প্যাঁচার মস্তিষ্কের কোষ থেকে বা মস্তিষ্কের কোষের মধ্যে এই গলগি বডিটা অবজার্ভ করেছিলেন এবং পরবর্তীতে তার নাম অনুসারে এটাকে মেনলি গলগি বস্তু হিসাবে আমরা সবাই চিনি বা জানি। এবং এই গলগি বডিটা মূলত সিস্টার্নি, বৃহৎ ভেসিকল এবং ক্ষুদ্র ভেসিকলের কম্বিনেশনেই তৈরি। এটার কাজ হচ্ছে আমাদের এনজাইম থেকে পানির পরিমাণ কমানো বা পানির পরিমাণ হ্রাস করা, দেন হচ্ছে হরমোন নিঃসরণের সঙ্গে সম্পৃক্ত থাকা বা হরমোন নিঃসরণের সঙ্গে কাজ করা, দেন হচ্ছে প্রোটিন সঞ্চয় করবে এরা গলগি বডি, এবং পলিস্যাকারাইড সংশ্লেষণ করে প্রাণী কোষের মধ্যে পলিস্যাকারাইড উৎপাদন করে আর কি। এবং এই পলিস্যাকারাইডটা উৎপাদন করার জন্য মূলত এই গলগি বডিকে প্রাণী কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়ে থাকে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই এতটুকু টপিক মূলত এসএসসির জন্য এনাফ। এখান থেকে এমসিকিউ আসতে পারে বা সিকিউ এই অর্গানাইজগুলোর উপরে বেস করে একটা অর্গানাইজ দিল, এরকম ফিগার দিল, দিয়ে বলতে পারে যে উদ্দীপকে উল্লেখিত অঙ্গাণুটি কোন রাসায়নিক উপাদানে অবস্থান করে বা কোন উপাদান কোষের কোন উপাদানে অবস্থান করে, আমরা বলতে পারি সাইটোপ্লাজমে অবস্থান করে, ঠিক আছে। এবং ওই রাসায়নিক উপাদানে অবস্থিত কোষের কেন্দ্রিকা বা কোষের মস্তিষ্কের গঠন বর্ণনা করো। কোষের মস্তিষ্ক বা কেন্দ্রিকার গঠন বর্ণনা করো। এটা আমরা কিছুক্ষণ পরে বলবো, মস্তিষ্ক বা কেন্দ্রিকাটা কোনটা কোষের, ঠিক আছে ভাই। এই গলগি বডির পরে যেটা হয় সেটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা আমরা সবাই চিনি, নাম শুনেছি সবাই, যে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা মূলত আমরা কোষের মধ্যে দেখতে পাই। একটু মুছে দিচ্ছি। আমরা সবাই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা চিনি। তো এটা মূলত এভাবে থাকে কোষের মধ্যে, আমরা সবাই দেখেছি। এবং আর একটা অবস্থা দেখেছি এটার, যদি একটু ভালোভাবে আমরা উদ্ভিদ কোষের চিত্রটা একটু খেয়াল করি বা প্রাণী কোষের চিত্রটা যদি একটু খেয়াল করি ভালোভাবে, একটু খেয়াল করে দেখবা। আমি উদ্ভিদ কোষের চিত্রটার মধ্যে আমি যদি বলি যে এটা একটা উদ্ভিদ কোষ, ধরে নাও যে এটা একটা উদ্ভিদ কোষ। যদি উদ্ভিদ কোষের বাইরে আমার কিছু লেয়ার থাকে, আমি একটু শর্টকাটে ড্র করে দিই তোমাদের। আমরা উদ্ভিদ কোষের মাঝখানে কিন্তু একটা বড় সেল ভ্যাকিউল বা কোষ গহ্বর দেখতে পাই, ঠিক আছে। এবং কোষ গহ্বরের এইখানে কিন্তু আমরা একটা অঙ্গাণু দেখতে পাই, যেটাকে আমরা বলে থাকি নিউক্লিয়াস। আমরা সবাই এটাকে চিনি, আমরা এই অঙ্গাণুটাকে বলে থাকি হচ্ছে নিউক্লিয়াস। এবং নিউক্লিয়াসের নিউক্লিয়ার মেমব্রেনের সঙ্গে খেয়াল করে দেখবা যে এইরকম একটা অংশ বের হয়ে গিয়েছে, এবং বের হয়ে যে আমাদের নিউক্লিয়াসের যে
মাঝখানে নিউক্লিয়াসের নিউক্লিওলাস এবং চতুর্দিকে হচ্ছে ক্রোমাটিন ফাইবার বা নিউক্লিয়ার ফাইবার যাই বলি না কেন, এবং এইখানে আমরা মার্ক করি হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নামে। এবং এর মধ্যে যদি প্রোটিন থাকে, প্রোটিন দানাদার যদি প্রোটিনগুলো থাকে, আমরা তখন তাকে বলে থাকি অমসৃণ বা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর যদি প্রোটিন না থাকে, ফ্রেশ যদি থাকে, আমরা তখন তাকে বলি মসৃণ বা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবং এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা কিন্তু কোষের মধ্যে এভাবেও থাকতে পারে আলাদাভাবে, এবং নিউক্লিয়াসের এই মেমব্রেনের সঙ্গে কিন্তু এটা কানেক্টেড হয়ে কোষ প্রাচীরের নিচে যে প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি থাকে, ওই কোষ ঝিল্লির সঙ্গেও কিন্তু এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা সংযুক্ত থাকতে পারে। তো এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেহেতু রাইবোজোমের সাথে লেগে থাকে, সেজন্য আমরা বলতে পারি যে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মূলত প্রোটিন বা উৎপাদিত প্রোটিনটাকে সঞ্চয় করে রাখতে পারে। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি করে? রাইবোজোম মূলত আরএনএ এর সঙ্গে সম্পৃক্ত হয়ে প্রোটিন উৎপাদন করে, এবং উৎপাদিত প্রোটিনটা এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সঞ্চিত করে রাখে বা জমা করে রাখে। এখন একটা বিষয় খেয়াল করো যে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যদি বলি যে প্রোটিন জমা থাকে, এখানে যে শুধুমাত্র প্রোটিন জমা থাকে তা কিন্তু না, এখানে আরো অনেক উপাদান থাকতে পারে বা থাকে। তো এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেহেতু প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লির সঙ্গে সম্পৃক্ত থাকে, এবং উদ্ভিদ কোষে তো কোষ একটা থাকে না, উদ্ভিদ কোষে তো প্রত্যেকটা কোষের সঙ্গে একটার সঙ্গে একটা কোষ পাশাপাশি লেগে থাকে, সেজন্য ধারণা করা হয় যে কোষের মধ্যে উৎপাদিত বা সঞ্চিত বিভিন্ন ধরনের উপাদান এক কোষ থেকে পাশের কোষের মধ্যে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম স্থানান্তরিত করে বা সঞ্চালিত করে। ওকে, এবং যেহেতু এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম উদ্ভিদ কোষের মধ্যে বা প্রাণী কোষের মধ্যে, উভয় কোষের মধ্যে অবস্থান করে, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মূলত কোষের ভিতরে যে অন্যান্য অঙ্গাণুগুলো আছে, যেমন তোমার ধরো মাইটোকন্ড্রিয়া, দেন আদার্স যে অর্গানেলস গুলো আছে, এই অঙ্গাণুগুলো তৈরির সঙ্গেও এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সম্পৃক্ত থাকে। ওকে, এই এতটুকু টপিক বা এই এতটুকু ইনফরমেশনই তোমাদের এসএসসির জন্য এনাফ আশা করি। তো এরপরেও যদি কোনো কনফিউশন কাজ করে তোমাদের, কাইন্ডলি একটু আমাকে জানাবা, ইনশাআল্লাহ আমি সলভ করার ট্রাই করব। এরপরে খেয়াল করো যে এরপরের যে টপিকটা, এরপরের টপিক হচ্ছে কোষ গহ্বর বা সেল ভ্যাকিউল। এখানে কোষ গহ্বর বা সেল ভ্যাকিউল আমরা দেখতে পাচ্ছি এখানে, এটা হচ্ছে একটা উদ্ভিদ কোষ, এটা হচ্ছে কি একটা উদ্ভিদ কোষ, এবং এই উদ্ভিদ কোষের সবচেয়ে বড় একটা জায়গা জুড়ে মূলত এই কোষ গহ্বর বা সেল ভ্যাকিউল অবস্থান করে। প্রাণী কোষের মধ্যে কিন্তু এই কোষ গহ্বর বা সেল ভ্যাকিউল থাকে না, আর যদিও থাকে অতি ক্ষুদ্র অনেক ছোট কোষ গহ্বর প্রাণী কোষের মধ্যে অবস্থান করে। তো এখানে উদ্ভিদ কোষের মধ্যে যে কোষ গহ্বরটা আছে, এই উদ্ভিদ কোষের মধ্যে অবস্থিত কোষ গহ্বরটা কোষ রস ধারণ করে। ঠিক আছে, সেল স্যাপ বা কোষ রস এই উদ্ভিদ কোষের মধ্যে অবস্থিত কোষ গহ্বরটা ধারণ করে থাকে, এবং এই কোষ গহ্বরের মধ্যে অনেক ধরনের প্রয়োজনীয় রাসায়নিক উপাদান থাকতে পারে, প্রোটিন থাকতে পারে, ফ্যাট থাকতে পারে, দেন বিভিন্ন ধরনের জৈব রাসায়নিক উপাদানও এর মধ্যে থাকে। ঠিক আছে, পানি থাকে। তবে এখানে একটা বিষয় খেয়াল করে দেখবা যে আমার এখানে প্রোটিন, ফ্যাট মানে খাদ্যজ উপাদানগুলো, শর্করা বা আদার্স অন্যান্য জৈব রাসায়নিক উপাদান, খনিজ লবণ, এগুলো কিন্তু সবগুলোই এই কোষ গহ্বরের মধ্যে অবস্থান করে থাকে। ওকে, সো আমি ফার্স্টে আমরা যেটা ডিসকাস করলাম সেটা ছিল হচ্ছে গলগি বডি বা গলগি বস্তু। এর পরের অংশটা ছিল হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই ধরনের, মসৃণ যদি রাইবোজোম না থাকে, এর গায়ের সঙ্গে যদি রাইবোজোমের দানাগুলো লেগে না থাকে তখন মসৃণ, আর লেগে থাকলে হচ্ছে অমসৃণ। দেন পড়েছে হচ্ছে আমাদের সেল ভ্যাকিউল বা কোষ গহ্বর। ওকে, এরপরে এই কোষ গহ্বর বা সেল ভ্যাকিউলের পরে যে অংশটা ভাইয়া, সেটা হচ্ছে লাইসোজোম। এরপরে যে অংশটা ভাইয়া সেটা হচ্ছে লাইসোজোম।
তো আমি যদি বলি যে লাইসোজোম, আমাকে কি শুনতে পাচ্ছ তোমরা? কাইন্ডলি একটু আমাকে জানাও। খেয়াল করো, এই লাইসোজোম অঙ্গাণুটার, এটা কিন্তু একটা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। লাইসোজোম হচ্ছে একটা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, ঠিক আছে? তো এই লাইসোজোমটা তোমাদের বইয়ের মধ্যে এরকম একটা ছোট ফিগার দেওয়া আছে, লাইসোজোমের ভিতরে। তো এই লাইসোজোমটা মূলত 1955 সালে 1955-এ ক্রিশ্চিয়ানো দা দুহে সর্বপ্রথম এই লাইসোজোমটা কিন্তু অবজার্ভ করেছিলেন কোষের মধ্যে। আর এই লাইসোজোমটা প্রাণীকোষের মধ্যে থাকে, এবং প্রাণীকোষের মধ্যে আমরা জানি যে আমাদের লোহিত রক্ত, আমাদের প্রাণীদেহের মধ্যে লোহিত রক্তকণিকা আছে, শ্বেত রক্তকণিকা আছে, অনুচক্রিকা আছে। সো এই উপাদানগুলোর মধ্যে কিন্তু আমরা যদি একটু অবজার্ভ করি তাহলে একটু সমস্যা হচ্ছে হয়তো আমাদের। খেয়াল করো, আমাদের যেটা বললাম যে রক্তের উপাদানগুলো, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা, এটার মধ্যে লোহিত রক্তকণিকার মধ্যে লাইসোজোম থাকে না। লোহিত রক্তকণিকায় লাইসোজোম থাকে না, তবে আমাদের যে শ্বেত রক্তকণিকা WBC, এই শ্বেত রক্তকণিকার মধ্যে অনেক বেশি পরিমাণে লাইসোজোম অবস্থান করে। এবং এই লাইসোজোমটা হচ্ছে এমন একটা অঙ্গাণু যে অঙ্গাণুটার ভিতরে মূলত টিস্যুকে গলিয়ে ফেলতে পারে, বা টিস্যুকে টোটালি অ্যাসিডের মতো গলিয়ে ফেলতে পারে এইরকম কিছু এনজাইম থাকে। অর্থাৎ আমি যদি ধরে নেই যে এই কোষটার ভিতরে একটা লাইসোজোম আছে, উদ্ভিদ কোষের মধ্যে কিন্তু লাইসোজোম থাকে না, তবে লাইসোজোমের মতো কিছু থাকে, এটা আমরা কলেজে উঠলে জানতে পারবো। প্রাণী কোষের মধ্যে লাইসোজোম থাকে। আমরা জাস্ট ধরে যদি নেই যে আমার এই হোয়াইট বোর্ডটা হচ্ছে একটা প্রাণীকোষ, এবং এই প্রাণীকোষের সাইটোপ্লাজমের মধ্যে এই অঙ্গাণুটা বা এই লাইসোজোমটা অবস্থান করে, যে লাইসোজোমের ভিতরে মূলত টিস্যুর অন্যান্য অঙ্গাণু বা কোষের অন্যান্য অঙ্গাণুকে গলিয়ে ফেলার মতো এনজাইম অবস্থান করে থাকে, ঠিক আছে? এবং এই লাইসোজোমটা মূলত ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে, যদি কোষের ভিতরে আমি যদি ধরে নেই হোয়াইট বোর্ডটা একটা কোষ এবং এর ভিতরে কোনো একটা জীবাণু প্রবেশ করছে, তাহলে এই যে জীবাণু, এটা যদি কোনো একটা জীবাণু হয়, তাহলে এটা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে, ফ্যাগোসাইটোসিস বলতে আমরা বুঝি হচ্ছে এই যে লাইসোজোমটা, এই যে অঙ্গাণুটা, এই অঙ্গাণুটা কোনো জীবাণুকে মার্ক করার পরে তার এই চতুর্দিকে যে মেমব্রেনটা আছে, এই মেমব্রেনটাকে দিয়ে এই জীবাণুটার চতুর্দিকে একটা অভিক্ষেপ, আঙ্গুলের মতো একটা অভিক্ষেপ সৃষ্টি করে ধীরে ধীরে এই জীবাণুটাকে তার বডির ভিতরে নিয়ে আসে, এবং এর ভিতরে অবস্থিত এনজাইম দ্বারা এই জীবাণুটাকে একদম হজম করে ফেলে, ঠিক আছে, একদম গলায় ফেলে। এটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া। এবং এই লাইসোজোম নামক কোষীয় অঙ্গাণুটা যখন কোষে অবস্থান করে এবং কোনো কারণে যদি আমাদের কোষটা অক্সিজেন স্বল্পতায় ভোগে,
অক্সিজেন স্বল্পতায় যদি আমাদের এই কোষটা ভোগে, তাহলে এই কোষের ভিতরের এই অঙ্গাণুটার এই আবরণটা ক্ষতিগ্রস্ত হয়, অর্থাৎ এর চতুর্দিকে যে পাতলা আবরণটা আছে, যে আবরণটা দ্বারা এর ভিতরে অবস্থিত টিস্যু বিগলন করে এনজাইম যেটা আছে, ওই কোষ প্রাচীরটা ক্ষতিগ্রস্ত হলে এই আবরণটা নষ্ট হয়ে যাবে এবং এর ভিতরে বিদ্যমান টিস্যু বিগলন করে এনজাইমটা বাইরে বের হয়ে এসে ওই কোষের অঙ্গাণুগুলোকে ধ্বংস করে ফেলবে। সো কোষের অঙ্গাণু যদি ধ্বংস হয়ে যায়, কোষটা মারা যাবে, আর কোষটা মারা গেলে কি হবে? সে নিজে নিজেই মারা যাবে। কোষ যদি না থাকে তার কোনো অস্তিত্ব থাকবে না, কারণটা হচ্ছে এই কোষের মধ্যেই সে অবস্থান করে। ঠিক আছে? তো এখানে একটু কাইন্ডলি মনে রাখবা যে বিষয়টা, যে এই লাইসোজোমটা মূলত প্রতিকূল পরিবেশে বা অক্সিজেনের ঘাটতি দেখা দিলে তার আবরণটা ক্ষতিগ্রস্ত হয়ে এর ভিতরে বিদ্যমান টিস্যু বিগলন করে এনজাইম বেরিয়ে আসে এবং কোষীয় অঙ্গাণুকে নষ্ট করে ফেলার পাশাপাশি সে সম্পূর্ণ কোষটাকে ধ্বংস করে এবং নিজের অস্তিত্বকে সে ধ্বংস করে দেয়। ঠিক আছে? সো এই যে প্রসেসটা, মূলত আমরা এই প্রসেসটাকে বলে থাকি অটোলাইসিস। ঠিক আছে? অটোলাইসিস। এরপরে খেয়াল করো, এই লাইসোজোমের পরে যে অঙ্গাণুটা ভাইয়া, এই লাইসোজোমের পরে যে অঙ্গাণু সেটা হচ্ছে রাইবোজোম এবং সেন্ট্রোজোম। রাইবোজোম এবং কি সেন্ট্রোজোম। একটু শর্টকাটে বলে দিই, রাইবোজোম নিয়ে তোমাদের এসএসসি দেবে বলার কোনো কিছুই নাই। তো জাস্ট ধরে নিবা, এই যে কিছু আগে আমি যেটা তোমাদের এখানে বললাম, যে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সঙ্গে গোলাকৃতির যে দানাদার অঙ্গাণুগুলো লেগে থাকে, সেটা মূলত এমআরএনএ এবং টিআরএনএ এর সহায়তায়, মেসেঞ্জার আরএনএ আমরা বলে থাকি, এমআরএনএ এবং ট্রান্সফার আরএনএ এর সহায়তায় মূলত এই রাইবোজোমটা প্রোটিন উৎপাদন করে। ঠিক আছে? রাইবোজোম কি করে? প্রোটিন উৎপাদন করে। রাইবোজোমের অংশ বা খণ্ডাংশ মূলত থাকে দুইটা, এইরকম রাইবোজোমের অংশ থাকে মনে হচ্ছে দুইটা। এখানে একটা ইউনিট আছে বা একটা এককের বর্ণনা আছে, যেটা তোমার এসএসসি লাগবে না। ভেদভাগ একটা একক, দেন একটা রাইবোজোমের ইউনিট আছে দুই ধরনের। একটা হচ্ছে আদিকোষী রাইবোজোমের ক্ষেত্রে আমার 80 ভেদভাগ, এস দিয়ে ভেদভাগ, SVED BERG, একজন সায়েন্টিস্টের নাম। এটা একটু কাহিনী আছে আর কি। এই সায়েন্টিস্টের নামের প্রথম লেটার এস, এবং এই এসটা কে ইউজ করে এই ইউনিটটাকে ভেদভাগ বলা হয়। তো আদিকোষী যে রাইবোজোম, মানে যে সকল কোষ আদিকোষী বৈশিষ্ট্য সম্পন্ন, মানে নিউক্লিয়াসটা সুগঠিত না, ওই সকল কোষের মধ্যে 70 ভেদভাগ রাইবোজোম থাকে। আর যে সকল কোষের মধ্যে বিদ্যমান নিউক্লিয়াস সুগঠিত, মানে কোষটা প্রকৃতকোষী কোষ, ওই সকল কোষের মধ্যে এই 80 ভেদভাগ রাইবোজোম থাকে। ঠিক আছে? সেগুলো তোমাদের লাগবে না, জাস্ট মনে রাখবা যে রাইবোজোম অনেকগুলো অণু, অনেকগুলো রাইবোজোমের অণু। এটা একটা রাইবোজোম অণু, এটা একটা পাশে একটা রাইবোজোম থাকবে, এই পাশে অনেকগুলো রাইবোজোম অণু স্টেপ বাই স্টেপ সংযুক্ত হয়ে একটা চেইন তৈরি করে। আমি যদি ধরে নিই যে ধরো যে এটা হচ্ছে একটা রাইবোজোম, এখানে একটা রাইবোজোম, এখানে রাইবোজোম, তো অনেকগুলো রাইবোজোম কি করে? চেইন আকারে, শিকল আকারে পাশাপাশি অবস্থান করে প্রোটিন উৎপাদন করে বা সংশ্লেষণ করে, এবং অনেকগুলো রাইবোজোমের এই অবস্থানটাকে বলা হচ্ছে পলিরাইবোজোম। ঠিক আছে? সো এটা একটু কাইন্ডলি মনে রাখবে যে রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা, যেটা আমরা চ্যাপ্টার 1 এর মধ্যে যে সুপার কিংডমগুলো পড়েছিলাম না, যে কোষের মধ্যে সকল ধরনের কোষীয় অঙ্গাণু অনুপস্থিত থাকে কিন্তু রাইবোজোম অবস্থান করে। তো এই সেই অঙ্গাণুটা, এটা আরো ডিটেইলস ব্যাখ্যা আছে যেটা আমরা কলেজে ইনশাআল্লাহ পড়বো। তো এই রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা। পৃথিবীতে যতগুলো অণুজীব আছে বা জীব আছে বা উদ্ভিদের প্রাণীতে জীবের অন্তর্ভুক্ত, সকল জীবদের কোষের প্রধান উপাদান হচ্ছে প্রোটিন, আর এই প্রোটিনটা উৎপাদিত হবে না যদি না রাইবোজোম থাকে। তার মানে হচ্ছে প্রোটিন ছাড়া, রাইবোজোম ছাড়া প্রোটিন আমরা কল্পনা করতে পারবো না, এবং প্রোটিন ছাড়া কোনো ধরনের জীব, সেটা হতে পারে উদ্ভিদ প্রাণী বা অণুজীবদের অস্তিত্ব আমরা কল্পনা করতে পারবো না। তার মানে হচ্ছে আদিকোষ বা প্রকৃত কোষ সকল ধরনের জীবদের মধ্যে বা সকল ধরনের অণুজীবদের মধ্যে মূলত এই অঙ্গাণুটা বা রাইবোজোমটা অবস্থান করবে। ওকে, এরপরে ভাইয়া চলে আসো রাইবোজোমের পরে যেটা আমরা বললাম সেন্ট্রোজোম। একটু খেয়াল করবা,
সেন্ট্রোজোম যেটা, সেন্ট্রোজোমটা হচ্ছে মূলত একটা গুরুত্বপূর্ণ অঙ্গাণু, যে সেন্ট্রোজোমটা আমাদের বইয়ের মধ্যে এরকম একটা ফিগার দেওয়া আছে সেন্ট্রোজোম, এটাকে মার্ক করা আছে সেন্ট্রোজোম নামে, বাট আমরা এই ফিগারটাতে ম্যাক্সিমামই সেন্ট্রিওল বুঝে থাকি। আমরা এরকম একটা ফিগার দিলে সেন্ট্রিওল সেন্ট্রিওল বলি, বাট এটা কিন্তু একটা সেন্ট্রোজোমের চিত্র, ঠিক আছে? তো এই যে সেন্ট্রোজোমটা, এই সেন্ট্রোজোমটা কিন্তু একটা প্রাণী কোষের বৈশিষ্ট্য। আমরা কোষ বিভাজনের সঙ্গে সম্পৃক্ত অনেক ইনফরমেশনই জানি। চ্যাপ্টার এসএসসি চ্যাপ্টার 3 এর মধ্যে সেল ডিভিশন বা কোষ বিভাজন সম্পর্কে আলোচনা করা আছে। সো ওই কোষ বিভাজনের মধ্যে বা ফিগারের মধ্যে প্রাণী কোষের যে কোষ বিভাজনের ফিগারটা দেওয়া আছে, ওখানে আমার দুই চতুর্দিকে কিন্তু দেখবে, খেয়াল করে যে অ্যাস্টার রে দেওয়া আছে, ভাবে অ্যাস্টার রে দেওয়া আছে, এবং এই অ্যাস্টার রের চতুর্দিকে কিন্তু বা দুই পাশে এরকম করে দুইটা অঙ্গাণু দেওয়া আছে, ঠিক আছে? এবং এই অঙ্গাণুগুলোকে মেনলি বলা থাকে সেন্ট্রিওল। আমরা মূলত এই অঙ্গাণুগুলোকে বলে থাকি সেন্ট্রিওল। এবং এই সেন্ট্রিওল এর চতুর্দিকে, সেন্ট্রিওলের চতুর্দিকে ঘন সাইটোপ্লাজমের মধ্যে যে থকথকে জেলের মতো উপাদান থাকবে, মানে হচ্ছে যে উপাদানের মধ্যে এই অঙ্গাণু দুইটা অবস্থান করে বা ভেসে থাকে, বা উপ অঙ্গাণু দুইটা অবস্থান করে বা ভেসে থাকে, আমরা মূলত এই উপাদানগুলোকে বলে থাকি সেন্ট্রোস্ফিয়ার। আমরা এদেরকে বলবো কি? সেন্ট্রোস্ফিয়ার। এবং এই সেন্ট্রোস্ফিয়ারের মধ্যেই এই উপ অঙ্গাণুগুলো ভেসে থাকবে বা অবস্থান করবে। মূলত এই উপ অঙ্গাণু দুটোকে আমরা বলে থাকি সেন্ট্রিওল। আমরা এদেরকে বলে থাকি কি? সেন্ট্রিওল। যে সেন্ট্রিওল প্রাণী কোষের কোষ বিভাজনের সঙ্গে সম্পৃক্ত। সেন্ট্রিওল না থাকলে কখনো প্রাণী কোষ বিভাজিত হবে না, ঠিক আছে? তার মানে হচ্ছে এটা সেন্ট্রিওল, থকথকে চতুর্দিকে জেলির মতো সেমি ফ্লুইড যে সাবস্টেন্স যেটা থাকবে, লিকুইড সাবস্টেন্স, সেটাকে বলা হয় সেন্ট্রোস্ফিয়ার। সেন্ট্রোস্ফিয়ার এবং সেন্ট্রিওলকে একসঙ্গে বলা হচ্ছে সেন্ট্রোজোম। ওকে, তো এই যে সেন্ট্রোজোম যে অঙ্গাণুটা, এই অঙ্গাণুটা মূলত আমাদের যে নার্ভ সেল বা যে নিউরন আছে, ওই নিউরনের মধ্যে এই অঙ্গাণুটা থাকে না। এর প্রধান কারণটা কি ভাই? একটা বিষয় খেয়াল করে দেখো, আমাদের যে নার্ভ সেল বা নিউরনের মধ্যে, নিউরন যেটা আর কি, স্নায়ু কোষ, ওই স্নায়ু কোষের মধ্যে নিউরন থাকে না কেন? এবং নিউরন না থাকলে কোষ বিভাজিত হয় না, তার মানে হচ্ছে আমাদের স্নায়ু কোষ বিভাজিত হয় না। এখন কোশ্চেনটা হচ্ছে স্নায়ু কোষ কেন বিভাজিত হয় না? খেয়াল করে দেখো, আমাদের ব্রেইনের মধ্যে ফিক্সড একটা সারফেসে অনেকগুলো নার্ভ সেল বা স্নায়ু কোষ অবস্থান করে। এখন আমি যদি জাস্ট ধরে নেই যে আমাদের এখানে একটা নার্ভ সেল, এবং পাশে হচ্ছে আরেকটা নার্ভ সেল, এরকম অনেকগুলো নার্ভ সেল কিন্তু পাশাপাশি থাকে। এগুলো এরকম অনেকগুলো নার্ভ সেল কিন্তু পাশাপাশি থাকে, আমরা জানি। তো খেয়াল করে দেখো তো, আমি যদি ধরে নেই যে এখানে মাত্র দুইটা নার্ভ সেল আছে, তো আমার কোষ কখন বিভাজিত হবে? যখন, আচ্ছা এই জায়গাটার জন্য, এই জায়গাটার মধ্যে আমাদের দুইটা নার্ভ সেলই এনাফ। ধরে নিই আমরা যে এই দুইটা নার্ভ সেলই আমাদের এই জায়গাটার জন্য যথেষ্ট। আচ্ছা, আজান হচ্ছে, আমরা কিছুক্ষণ পরে আমাদের ক্লাসটা শুরু করবো ইনশাআল্লাহ।
আচ্ছা, আজান শেষ, আমরা আমাদের ক্লাসে আবার চলে এসেছি। তোমরা যারা ক্লাসগুলো করছো তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। খেয়াল করি আমরা তো এইখানে আমরা জাস্ট ধরে নেই যে দুইটা নার্ভ সেল আছে বা দুইটা নার্ভ সেল এই জায়গাটার জন্য যথেষ্ট। এখন এই নার্ভ সেলটা যদি নষ্ট হয়ে না যায়, তাহলে কিন্তু এখানে এই নার্ভ সেলের ঘাটতি দেখা দিবে না। আর নার্ভ সেলের ঘাটতি যদি দেখা না দেয় তাহলে কোষ বিভাজিত হওয়ার তো দরকার নেই। কারণ হচ্ছে কি, কোষ যদি বিভাজিত হওয়া দরকার হয় তাহলে অবশ্যই একটা নার্ভ সেলকে নষ্ট হয়ে যেতে হবে। এই নার্ভ সেলটা নষ্ট হয়ে যেয়ে আমার এই নার্ভ সেলটা বিভাজিত হয়ে নতুন আরেকটা নার্ভ সেল তৈরি করবে। এখন কথাটা হচ্ছে, যদি এই নার্ভ সেলটা নষ্ট হয়ে যায়, আচ্ছা আমরা একটা জিনিস জানি যে প্রত্যেকটা নার্ভ সেলই মূলত বিভিন্ন ধরনের ইনফরমেশনকে স্টোরেজ করে রাখে। এক একটা নার্ভ সেল এক একটা মেমোরির মতো কাজ করে। আমরা ছোটবেলা থেকে যে ইনফরমেশনগুলো শিখেছি, যেগুলো জানি, সবগুলো তো আমাদের ব্রেইনের নার্ভ সেলের মধ্যে জমা করা আছে। এখন এক একটা নার্ভ সেলের মধ্যে এক এক ধরনের ইনফরমেশন যদি জমা করা থাকে, আমরা যদি ধরো এই নার্ভ সেল আমার কিছু ইনফরমেশন আছে এবং এই নার্ভ সেলে কিছু ইনফরমেশন আছে, এখন এই নার্ভ সেলটা যদি নষ্ট হয়ে যায়, ন্যাচারালি যদি নষ্ট হয়ে যায়, বিভাজিত হওয়ার জন্য যদি নষ্ট হয়, তাহলে এই নার্ভ সেলের মধ্যে সঞ্চিত তথ্যগুলো কি থাকবে? এগুলো থাকবে না। সো এগুলো যদি না থাকে তাহলে আমার কি হবে? এতদিন ধরে যে ইনফরমেশনগুলো আমি স্টোরেজ করেছি আমার নার্ভ সেলের মধ্যে, আমি এগুলো কোনো কিছু আর মনে করতে পারবো না। সো সৃষ্টিকর্তা ওভাবে কিন্তু আমাদের এই টোটাল হিউম্যান বডির সিস্টেমটাকে তৈরি করছেন। তার মানে হচ্ছে আমার এই নার্ভ সেলটা বিভাজিত হবে না। কেন বিভাজিত হবে না? বিভাজিত হওয়ার জন্য এর ধ্বংস হয়ে যাওয়া দরকার, যেন পাশের নার্ভ সেল বিভাজিত হয়ে নতুন একটা নার্ভ সেল তৈরি করতে পারে। এটা যদি ধ্বংস হয়ে যায়, এর মধ্যে সঞ্চিত ইনফরমেশন ধ্বংস হয়ে যাবে। ফলে কি হবে? আমাকে নতুন করে আবার ইনফরমেশন গ্যাদার করতে হবে। দ্যাটস ওয়াই আমি কিন্তু আর সামনে আগাতে পারবো না। সেজন্য মূলত কোনো নার্ভ সেলের মধ্যে ন্যাচারালি সেন্ট্রিওল নাই। ঠিক আছে? এবং একটা বিষয় কেন একটু বলে দিই তোমাদের, আমাদের এই যে সিলিন্ডারের মতো যে অংশগুলো, উপ অঙ্গাণু যেগুলো আছে, এই সিলিন্ডারের মতো উপ অঙ্গাণুগুলোর মধ্যে মূলত এরকম থাকে। একটু খেয়াল করো ভাই, একটা, দুইটা, তিনটা, এরকম তিনটা অনুনালিকা, ছোট ছোট অনুনালিকা। আমরা এদেরকে বলতে পারি হচ্ছে ত্রয়ী অনুনালিকা, মানে তিনটা মিলে অনুনালিকা তৈরি করতেছে। তো এইরকম 9টা, একটা এখানে, একটা পাশে, একটা, দুইটা, এইভাবে ত্রয়ী অনুনালিকা তিনটা মিলে একটা সিলিন্ডার শেপ সেন্ট্রিওল তৈরি করে। তার মানে হচ্ছে এই যে সিলিন্ডার শেপ যে সেন্ট্রিওলটা আছে, এই সেন্ট্রিওলের ভিতরে মূলত একটা সেন্ট্রিওলের মধ্যেই এইরকম তিনটা ত্রয়ী অনুনালিকার কম্বিনেশনে তৈরি, 9টা নালিকার কম্বিনেশনে একটা সেন্ট্রিওল তৈরি হবে। এরকম ত্রয়ী অনুনালিকা তিনটা থাকবে, এখানে তিনটা এরকম ত্রয়ী অনুনালিকা টোটাল 9টা থাকবে। তিনটা মিলে একটা, এখানে তিনটা মিলে একটা, দুইটা, এখানে তিনটা মিলে একটা, তিনটা, এরকম টোটালি 9টা ত্রয়ী অনুনালিকার কম্বিনেশনে একটা করে সেন্ট্রিওল উৎপাদিত হবে। ঠিক আছে? তো এটা একটু মনে রাখবা। আচ্ছা, এরপরে গুরুত্বপূর্ণ যে অঙ্গাণুটা আমাদের কোষীয় অঙ্গাণুর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ, আমরা এর আগে মানে সেন্ট্রিওল পর্যন্ত যেগুলো পড়লাম, একদম শুরু থেকে, মানে প্লাজমা মেমব্রেন বা কোষঝিল্লি থেকে শুরু করে সেন্ট্রিওল পর্যন্ত যেগুলো পড়লাম, এগুলো কিন্তু সবই হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। এগুলো সবই কি? সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। এখন সবার শেষে একটা অঙ্গাণুর কথা তোমাদের বইয়ের মধ্যে বলা আছে, ওইখানে বলা আছে হচ্ছে নিউক্লিয়াসের কথা। ঠিক আছে? সো আমরা একটু খেয়াল করি। এরপরে যেটা ভাই, সেটা হচ্ছে নিউক্লিয়াস।
এই নিউক্লিয়াসটা সর্বপ্রথম 1831 সালে 1831-এ রবার্ট ব্রাউন নামে একজন বিজ্ঞানী একটা অর্কিড পাতা, মানে অর্কিড কিন্তু এক ধরনের ফুলের প্রজাতি, ওই অর্কিডের মধ্যে একটা অর্কিড নাম হচ্ছে রাসনা। তোমরা গুগল করলেই অর্কিড লিখে সার্চ দিলে কিন্তু অনেক ধরনের অর্কিডের ছবি চলে আসবে গুগলে, ঠিক আছে? সো এই 1831 সালে বিজ্ঞানী রবার্ট ব্রাউন এই এক ধরনের অর্কিড রাসনা নামের এক ধরনের অর্কিডের পাতার কোষের মধ্যে সর্বপ্রথম এই নিউক্লিয়াসটাকে তিনি মার্ক করেছিলেন আর কি। এবং এই নিউক্লিয়াসটার নামকরণ করা হচ্ছে ল্যাটিন একটা ওয়ার্ড নাম হচ্ছে নাক্স। ল্যাটিনে নাক্সকে মেনলি বলা হয় বাদাম বা নাট, ঠিক আছে? এই নাক্স থেকে বা বাদাম থেকেই মূলত এই অঙ্গাণুটার নামকরণ করা, ঠিক আছে? তো একটা বিষয় কেন মনে রাখবা ভাই, যে প্রত্যেকটা কোষের মধ্যে একটা নিউক্লিয়াসও থাকতে পারে, একাধিক নিউক্লিয়াসও থাকতে পারে। প্রত্যেকটা কোষে একটা নিউক্লিয়াসও থাকতে পারে, একাধিক নিউক্লিয়াসও থাকতে পারে। এবং আমরা এর আগেই পড়েছি যে নিউক্লিয়াসটা কোনো কোনো ক্ষেত্রে সুগঠিত থাকতেও পারে, নাও থাকতে পারে। সুগঠিত যাদের থাকে না তারা হচ্ছে আদিকোষী, আর যাদের থাকে তারা হচ্ছে প্রকৃত কোষী, এটা আমরা সবাই জানি। বাট কোষের 10 থেকে 15% জায়গা জুড়ে, একটা কোষের 10 থেকে 15% জায়গা জুড়ে নিউক্লিয়াস অবস্থান করে। টোটাল কোষের 10 থেকে 15% জায়গা জুড়ে নিউক্লিয়াস অবস্থান করে। এবং একটা গোলাকৃতি নিউক্লিয়াসের যে ব্যাসটা এটা হচ্ছে 1 মাইক্রন। একটা গোলাকার নিউক্লিয়াসের ব্যাস হচ্ছে 1 মাইক্রন এবং নিউক্লিয়াসটা মূলত একটা কোষের 10 থেকে 15% জায়গা জুড়ে অবস্থান করে। এবং আমরা একটা গুরুত্বপূর্ণ জনন কোষ, সেটা হচ্ছে শুক্রাণুর ফুল বডির 90% জায়গা জুড়ে নিউক্লিয়াস অবস্থান করে। এবং যে সকল কোষের মধ্যে কোষ গহ্বর থাকে, বিশেষ করে আমরা কিছুক্ষণ আগে যে উদ্ভিদ কোষটা দেখলাম, ওই উদ্ভিদ কোষের মধ্যে নিউক্লিয়াসটা একটু কোষ প্রাচীরের কাছে অবস্থান করে। কেন? কারণ ওই কোষ গহ্বর অবস্থান করবে। এখন মনে রাখবা এই যে নিউক্লিয়াসটা কিন্তু কোষীয় অঙ্গাণু, প্রোটোপ্লাজমীয় অঙ্গাণু, এটা কিন্তু সাইটোপ্লাজমীয় অঙ্গাণু না। আমরা কোষ ঝিল্লি সহ কোষের ভিতরে যা কিছু ছিল সবকিছুকে বলেছিলাম হচ্ছে প্রোটোপ্লাজম। ওখান থেকে নিউক্লিয়াসটাকে বাদ দিলে যেটা পাইছি সেটা ছিল সাইটোপ্লাজম। এর আগে আমরা যতগুলো অঙ্গাণু পড়েছি সবই হচ্ছে কি সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, বাট নিউক্লিয়াসটা হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু না, এটা হচ্ছে প্রোটোপ্লাজমীয় অঙ্গাণু। তো এইখানে এই নিউক্লিয়াসের অবস্থান একটা কোষের 10 থেকে 15% জায়গা জুড়ে, এবং শুক্রাণুর মধ্যে ওই জনন কোষের 90% জায়গা জুড়ে নিউক্লিয়াস অবস্থান করে। এবং যে সকল কোষের মাঝখানে কোষ গহ্বর থাকে তাদের কোষ গহ্বরের সাইডে বা কোষ প্রাচীরের কাছে নিউক্লিয়াস অবস্থান করে, এটা আমরা সবাই জানি। এবং আমরা একটু নিউক্লিয়াসের ফিগারটা একটু কাইন্ডলি ড্র করি, যে এটা যদি একটা নিউক্লিয়াস হয়, মাঝখানে থাকে হচ্ছে নিউক্লিওলাস, এবং চতুর্দিকে যে সুতার মতো অংশটা সেটাকে মূলত আমরা বলে থাকি হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম, এটা আমরা সবাই জানি। একটু আমি মুছে দিই।
খেয়াল করো এখানে যে একটা নিউক্লিয়াসের মধ্যে আমরা মূলত কি কি পাই। ফার্স্টে যে অংশটা, 1 নাম্বার যে অংশটা ভাই, সেটা হচ্ছে আমাদের নিউক্লিয়ার মেমব্রেন। আমি একটু খেয়াল করি, একটা নিউক্লিয়াসের অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ সেটা হচ্ছে এই নিউক্লিয়ার মেমব্রেন। একটা কোষের নিউক্লিয়াসের এই নিউক্লিয়ার মেমব্রেনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, তার আগে আমি একটু বলে দিই, সেটা হচ্ছে আমি তোমাদের শুরুতে বলেছিলাম যে আমাদের প্রোটোপ্লাজমীয় একটা অঙ্গাণু, যে অঙ্গাণুটাকে মূলত আমরা বলে থাকি কোষের মস্তিষ্ক বা কেন্দ্রিকা। এই সেই অঙ্গাণুটা যেটাকে মূলত আমরা বলে থাকি কোষের মস্তিষ্ক বা কোষের কেন্দ্রিকা। এবং এটাকে কেন কোষের মস্তিষ্ক বা কেন্দ্রিকা বলা হয়, অলটাই মনে রাখবা যে একটা কোষের যতগুলো জৈব রাশি বিক্রিয়া বা বিপাকীয় বিক্রিয়া সংঘটিত হয়, সকল ধরনের বিপাকীয় বিক্রিয়ার মূল কেন্দ্রস্থলটা হচ্ছে আমাদের এই নিউক্লিয়াসটা। আর এই নিউক্লিয়াসটাকে সেজন্য মূলত কোষের মস্তিষ্ক বা কেন্দ্রিকা বলা হয়। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, একটু মনে রাখবেন। হ্যাঁ, আচ্ছা, এই জৈবিক কাজটা সম্পন্ন হওয়ার জন্য মূলত আমরা এই কেন্দ্রিকাটাকে বলে থাকি কোষের মস্তিষ্ক বা কেন্দ্রিকা। এখন এই যে প্রথম যে অংশটা, এটা কি নিউক্লিয়ার মেমব্রেন। সো এখানে এই নিউক্লিয়ার মেমব্রেন হচ্ছে 2 স্তর বিশিষ্ট একটা আবরণ। এটা কি দ্বারা তৈরি? ফসফোলিপিড বাইলেয়ার। ফসফেট এবং লিপিডের কম্বিনেশন তৈরি এটা ফসফোলিপিড বাইলেয়ার। এটা হচ্ছে এই নিউক্লিয়ার মেমব্রেনটা। এবং এই নিউক্লিয়ার মেমব্রেনের প্রত্যেকটা একটা বিষয় খেয়াল করো যে এখানে একটা নিউক্লিয়ার মেমব্রেনের অংশ বিচ্ছিন্ন হয়ে পাশে আরেকটা নিউক্লিয়ার মেমব্রেনের অংশ তৈরি হয়েছে। দুইটা নিউক্লিয়ার মেমব্রেনের মাঝখানে একটু গ্যাপ আছে। এটার ব্যাসটা হচ্ছে মূলত 9 ন্যানোমিটার। এবং এইখানে মূলত ছিদ্র থাকে, এইভাবে ছিদ্র যেটা আছে না, এই ছিদ্রের মাঝখানে কিন্তু প্রোটিনের দানা থাকে, প্রোটিন দ্বারা তৈরি কিছু দানা থাকে। এই প্রোটিন জাতীয় দানা তোমাদের এই ফিগারটা এসএসসি এর বইয়ে দেওয়া নাই, জাস্ট একটু মনে রাখো যে এই নিউক্লিয়ার মেমব্রেনের মাঝখানে যে ছিদ্রগুলো থাকে, আমরা এই ছিদ্রগুলোকে বলে থাকি হচ্ছে নিউক্লিয়ার পোর বা নিউক্লিয়ার রন্ধ্র বা নিউক্লিয়ার ছিদ্র। এবং এই নিউক্লিয়ার ছিদ্রর ব্যাসটা হচ্ছে 9 ন্যানোমিটার। আর এই ছিদ্রগুলোর মাঝখানে কিন্তু 3 ধরনের প্রোটিন গ্রানিউল বা 3 ধরনের প্রোটিন দানা থাকে, যে প্রোটিন দানাগুলোর সংকোচন প্রসারণের মাধ্যমেই মূলত এই নিউক্লিয়াসের রন্ধ্রটা সংকোচিত এবং প্রসারিত হয়। ঠিক আছে? এবং এই নিউক্লিয়ার মেমব্রেনের কাজটা মূলত কি? এই নিউক্লিয়ার মেমব্রেনের কাজটা হচ্ছে নিউক্লিয়াসটা কোষের সাইটোপ্লাজমে অবস্থান করে। নিউক্লিয়ার মেমব্রেনের কাজটা হচ্ছে কোষের সাইটোপ্লাজম থেকে বা কোষের সাইটোপ্লাজমের মধ্যে অবস্থিত বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান থেকে নিউক্লিয়াসের ভিতরে অবস্থিত যে নিউক্লিয়ার উপাদানগুলো আছে এগুলোকে পৃথক করে রাখা। এই নিউক্লিয়ার মেমব্রেন সাইটোপ্লাজমিক উপাদান এবং নিউক্লিয়াসের উপাদানগুলো থেকে মানে উপাদানগুলোর মধ্যে একটা ব্যবধায়ক হিসেবে কাজ করে। ঠিক আছে? এবং এই নিউক্লিয়ার মেমব্রেনটাই নিউক্লিয়াসের মধ্যে উৎপাদিত, এই নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিয়াসের মধ্যে উৎপাদিত অনেক প্রয়োজনীয় উপাদান সাইটোপ্লাজমে পাঠিয়ে দেয়। এবং সাইটোপ্লাজমে উৎপাদিত অনেক প্রয়োজনীয় উপাদান নিউক্লিয়াসের অভ্যন্তরে প্রবেশের মধ্যেও এই নিউক্লিয়ার মেমব্রেনটা সহায়তা করে থাকে। ঠিক আছে? এখন খেয়াল করো, এই যে নিউক্লিয়ার মেমব্রেন, এই নিউক্লিয়ার মেমব্রেনের ঠিক পরের যে উপাদান বা পরের যে অংশটা ভাই, সেটা হচ্ছে নিউক্লিওপ্লাজম।
খেয়াল করি ভাই, এই নিউক্লিয়াসের মধ্যে যে নিউক্লিওপ্লাজমটা আছে, এই নিউক্লিওপ্লাজমটা আমাদের ওই আমরা বলতে পারি হচ্ছে আমাদের নিউক্লিয়াসের নিউক্লিয়ার মেমব্রেন দ্বারা আবৃত নিউক্লিয়াসের ভিতরে বিদ্যমান থকথকে জেলির মতো যে পদার্থটা, ওই পদার্থটাকে মূলত আমরা নিউক্লিওপ্লাজম বলে থাকি। এবং কোষের মধ্যে আমাদের যে প্রোটোপ্লাজম আছে এবং ওই প্রোটোপ্লাজমের যে বৈশিষ্ট্যটা, ওই প্রোটোপ্লাজমের বৈশিষ্ট্যই মূলত হচ্ছে নিউক্লিওপ্লাজমের বৈশিষ্ট্য। ঠিক আছে, এটা একটু মনে রাখবা। এবং এই যে নিউক্লিওপ্লাজমটা, এই নিউক্লিওপ্লাজমটাকে মেইনলি ক্যারিওলিম্ফো বলা হয়ে থাকে। এই নিউক্লিওপ্লাজমটাকে ক্যারিওলিম্ফো বলা হয়। এবং এই নিউক্লিওপ্লাজমের কাজটা হচ্ছে কি, অনেক সহজ কাজ। সেটা হচ্ছে কোষের সাইটোপ্লাজম এবং এই নিউক্লিয়াসের ভিতরে অবস্থানরত বা নিউক্লিওপ্লাজমে অবস্থানরত বিভিন্ন ধরনের তরল উপাদানের মধ্যে রাসায়নিক সংযোগ স্থাপন করা এই নিউক্লিওপ্লাজমের কাজ। তার মানে হচ্ছে নিউক্লিয়াসের নিউক্লিয়ার রেটিকুলাম থেকে উৎপাদিত অনেক উপাদান প্রথমে নিউক্লিওপ্লাজমে আসে, নিউক্লিওপ্লাজম থেকে এটা নিউক্লিয়ার রন্ধ্র দিয়ে সাইটোপ্লাজমে যায়। তার মানে নিউক্লিওপ্লাজমের প্রধান কাজটার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে সাইটোপ্লাজম এবং নিউক্লিওপ্লাজমের মধ্যে বিদ্যমান রাসায়নিক উপাদানের মধ্যে সংযোগ সাধন করা। এবং নিউক্লিয়াসের মধ্যে যে গুরুত্বপূর্ণ উপাদান যে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার ফাইবার, এগুলোকে ধারণ করা, ধরে রাখা। ঠিক আছে, এটা হচ্ছে মূলত নিউক্লিওপ্লাজমের কাজ। এবং নিউক্লিওপ্লাজমের পরের যে অংশটা ভাই, সেটা হচ্ছে আমাদের এই নিউক্লিওলাস। মনে রাখবা যে কোনো কোষের মধ্যে, যে সকল কোষের মধ্যে প্রোটিন অনেক বেশি পরিমাণে সঞ্চালিত হয়, ওই সকল কোষের মধ্যে এই নিউক্লিওলাসের সংখ্যাটা বেশি থাকে। আমরা সাধারণত জানি যে নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিওলাস একটা থাকবে, কিন্তু যে সকল কোষের মধ্যে প্রোটিন সংশ্লেষণের পরিমাণটা অনেক বেশি পরিমাণে থাকে হয়, ওই সকল নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিওলাসের সংখ্যাটা অনেক বেশি থাকে, একাধিক থাকে। এবং এই নিউক্লিওলাসের সংখ্যা বেশি থাকে। এবং এই নিউক্লিওলাসটা আরএনএ এবং প্রোটিন দ্বারা তৈরি। এই নিউক্লিওলাসের প্রধান উপাদান হচ্ছে আরএনএ আর প্রোটিন। এবং এই নিউক্লিওলাস ক্রোমোজোমের যে জায়গায় লেগে থাকে বা সংযুক্ত থাকে, আমরা ওই ক্রোমোজোমের জায়গাটাকে বলে থাকি স্যাটেলাইট। ক্রোমোজোমের আমাদের একটা বিষয় খেয়াল করে দেখবা যে নিউক্লিয়াসের ভিতরে যে নিউক্লিয়ার ফাইবার আছে, এই নিউক্লিয়ার ফাইবারের কোনো ফিক্স জায়গার সঙ্গে এই নিউক্লিওলাসগুলো যুক্ত থাকে। এই যে নিউক্লিয়াসের মধ্যে যে নিউক্লিওলাস, এই নিউক্লিয়াসের নিউক্লিয়ার ফাইবারের কিছু ফিক্স জায়গার সঙ্গে লেগে থাকে। আমরা মূলত ওই জায়গাগুলোকে বলে থাকি স্যাটেলাইট। এবং খেয়াল করো যে নিউক্লিয়াসের ভিতরে যে নিউক্লিয়ার ফাইবার আছে, বা আমরা এটাকে ক্রোমাটিন ফাইবারও বলতে পারি বা ক্রোমাটিন তন্তু বলতে পারি, এই যে নিউক্লিয়ার ফাইবারটা কোষ বিভাজনের সময় আমরা এই নিউক্লিয়ার ফাইবারের একটা বিচ্ছিন্ন অবস্থা দেখতে পাই। অর্থাৎ এই নিউক্লিয়ার ফাইবারটা পরস্পর থেকে ডিসকানেক্ট হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়। এবং বিচ্ছিন্ন হয়ে যেয়ে এরা এক একটা দৃশ্যমান ক্রোমোজোমে রূপান্তরিত হবে। এবং এই ক্রোমোজোমগুলো মূলত ভিতরে ডিএনএ ধারণ করে। ডিএনএ এর মধ্যে জিন থাকে, যে জিন প্রোটিন উৎপাদন করে এবং ওই প্রোটিনটাই মূলত আমাদের বৈশিষ্ট্য প্রকাশ করে। এখন একটা বিষয় মনে রাখবা, সেটা হচ্ছে এক জেনারেশন থেকে আরেক জেনারেশনের মধ্যে যে বংশগতীয় বৈশিষ্ট্যগুলো স্থানান্তরিত হয়, এই বংশগতীয় বৈশিষ্ট্যগুলো মূলত এই নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত ক্রোমোজোম দ্বারা স্থানান্তরিত হয়ে থাকে। আর এই ক্রোমোজোমকেই বংশগতির ভৌত ভিত্তি বলা হয়। আর বংশগতির ভৌত ভিত্তিকে ক্রোমোজোম, এবং ক্রোমোজোমের রাসায়নিক ভিত্তি হচ্ছে নিউক্লিক অ্যাসিড, যেটা দুই ধরনের, একটা হচ্ছে ডিএনএ, একটা হচ্ছে আরএনএ। তার মানে হচ্ছে একটা কোষ বিভাজিত হওয়ার পূর্বে তার নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়ার রেটিকুলাম এবং নিউক্লিয়ার রেটিকুলামের ভিতরে ডিএনএ এর কিছু পরিবর্তনের মাধ্যমে ডিএনএ সংখ্যা বৃদ্ধি হতে থাকে, ডিএনএ রেপ্লিকেশন সংঘটিত হয়ে থাকে। এবং পরবর্তীতে কোষ বিভাজনের সাথে সাথে একটা নিউক্লিয়াস থেকে যখন দুইটা নিউক্লিয়াস তৈরি হয়, ওই দুইটা নিউক্লিয়াসের মধ্যে
মাতৃ নিউক্লিয়াসের বা মাতৃকোষের মধ্যে অবস্থিত নিউক্লিয়াসের হুবহু বৈশিষ্ট্যগুলো ডিএনএ দ্বারা স্থানান্তরিত হয়ে থাকে। সো এই নিউক্লিয়াসটা মূলত বা নিউক্লিয়াসের মধ্যে বিদ্যমান এই নিউক্লিয়ার রেটিকুলামটা ক্রোমোজোমে কনভার্ট হয় এবং এই ক্রোমোজোমটাই পরবর্তীতে বংশবর্তীর প্রধান ধারক এবং বাহক হিসাবে কাজ করে থাকে আর কি। তো নিউক্লিয়াস সম্বন্ধে জাস্ট এই এতটুকু ইনফরমেশন জানলেই আমাদের এসএসসির জন্য এনাফ। এটার আরো অনেক ইনফরমেশন আমাদের এসএসসি লেভেলে আছে, সো ইনশাআল্লাহ আমরা ওগুলো নিয়েও আলোচনা করব তোমাদের কলেজ লাইফে। তো সেই পর্যন্ত আমাদের লাইনিফাইয়ের সাথেই থাকবে। আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে জীববিজ্ঞানের চ্যাপ্টার 2 এর যে কোষ তোমার টিস্যুর যে টপিকটা, আমরা এতদিন কোষীয় অঙ্গাণু এবং কোষ নিয়ে আলোচনা করেছি, এই কোষীয় অঙ্গাণু ক্লাসটা ইনশাআল্লাহ আজকেই শেষ। এরপরে যে টিস্যুর টপিকগুলো আছে আমরা এই চ্যাপ্টার 2 এর টিস্যু টপিকগুলো ইনশাআল্লাহ ডিসকাস করব। তো আশা করি তোমরা আমাদের সাথেই থাকবে, তোমরা তোমাদের ফ্রেন্ডদের মধ্যে আমাদের ক্লাসগুলো শেয়ার করে দাও, তাদেরকেও আমাদের সম্বন্ধে বা আমাদের টিচারদের সম্বন্ধে কেন একটু জানাও যে তাদের কোনো প্রবলেম আছে কিনা, থাকলে আমাদেরকে নক করো। ইনশাআল্লাহ আমাদের অন্যান্য সাবজেক্টের টিচাররাও তোমাদের খুব ভালোভাবেই তোমাদের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করবেন। নেক্সট ক্লাস পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। লার্নিফাইয়ের সাথেই থাকবা, ইনশাআল্লাহ একসাথে ভালো কিছু করব। আসসালামু আলাইকুম।